আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ছোট ভাই ও বোনেরা, আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল। তোমাদের আজ চমৎকার আরেকটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবার পরিজন সবাই ভালো আছে এবং তোমরা তোমাদের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছো। তো আহ, আমাকে কনফার্ম করো যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে বা দেখতে পাচ্ছ কিনা, অর্থাৎ সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি, তোমাদের দোয়ায় ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে বুঝতে পারছো ভাই, একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। তো যাক, আমার জন্য দোয়া করো যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো তারপরেও সামান্য একটু অসুস্থ হলেও থেমে থাকবো না, তোমাদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর এবং ইনশাল্লাহ সর্বোচ্চ পরিশ্রম করে যাব। ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা জয়েন করেছো তারা অবশ্যই তোমার যে বন্ধু বা যে বান্ধবী, যে সহপাঠী অথবা জুনিয়র পরীক্ষা দেবে আগামী বছর, অথবা তোমার সিনিয়র যারা বিভিন্ন জব পরীক্ষা অ্যাটেন্ড করবে, অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, তাদেরকে ক্লাসটি অবশ্যই করতে বলতে পারো এবং মেনশন দিয়ে দাও এবং তুমি ক্লাসটি টাইমলাইনে শেয়ার করো। ভাই বোনেরা, আহ, তোমরা তোমরা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথায় থেকে জয়েন করেছো, তোমার জেলার নাম বলতে পারো। আমি 5 জনের নাম বলবো, যে 5 জন আমাদের এখানে প্রথম কমেন্ট করবে তাদের আমি নাম পড়বো, যে কে কোথায় থেকে জয়েন করেছো। তোমার হোম ডিস্ট্রিক্টের নাম বলতে পারো অথবা তোমার কলেজের নাম বলতে পারো। ঠিক আছে? জি আছি মোটামুটি, একটু ঠান্ডা ছাড়া সবই ক্লিয়ার আছে। কুষ্টিয়া থেকে, বগুড়া থেকে জয়েন করেছে, কুষ্টিয়া থেকে জয়েন করেছে, ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে অনিকা জয়েন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে, দিনাজপুর থেকে, আচ্ছা এত চুয়াডাঙ্গা থেকে, মানে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আচ্ছা দুঃখের বিষয়, চুয়াডাঙ্গা থেকে প্রমি, দিনাজপুর থেকে মায়াবতী কন্যা এবং মাহমুদা খাতুন জয়েন করেছে কুষ্টিয়া থেকে। পাতার জেলা থেকে জয়েন করেছে অনেকগুলো, পাতা সবুজ পাতা, ঠিক আছে, গাছের সবুজ পাতা। এবং দিনাজপুর থেকে গোমের এলাকা, যদিও গোমতপদনের ঠাকুরগাঁও এবং দিনাজপুরের লিসুর এলাকা বলা চলে, থেকে জয়েন করেছে অনেকে। দেন হচ্ছে দূষিত বায়ুর শহর ঢাকা থেকে অনেকে আছে, বগুড়ার দই অনেকে আছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা আর কথা না বাড়িয়ে, সিরাজগঞ্জ থেকে জয়েন করেছে, সিরাজগঞ্জ, রংপুর থেকে তামাকের এলাকার লোক, তামাক এবং প্রচুর পরিমাণে আলু চাষ হচ্ছে ইদানিং কোথায়, রংপুরে। দেন দেখতে পাচ্ছি একজন জয়েন করেছে বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে। এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ধানের এলাকার লোক, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটা? ময়মনসিংহ। ঠিক আছে, তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটিতে তোমাদের পরিচিত জনকে মেনশন দিয়েছো এবং ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রেখেছো। যদি এখনও টাইমলাইনে ক্লাসটি শেয়ার না করো, অবশ্যই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমরা এই মুহূর্তে এখনই শুরু করছি আমাদের কাঙ্ক্ষিত ক্লাস। ঠিক আছে? তো ভাইরা শুরু করছি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক আমাদের টপিকের নাম কি। সেকেন্ড টাইম ফ্রি ক্লাস, আন্তর্জাতিক সংস্থা পার্ট 1। আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক টপিক নিয়ে অনেকে ভয় পেয়ে থাকে, বিশেষ করে সংস্থা নিয়ে অনেকে ভয় পেয়ে থাকে, অর্গানাইজেশন। তো সংস্থা নিয়ে যাদের ভয় আছে তাদের জন্য ইনশাল্লাহ ভয় কেটে যাবে। আমরা সংস্থার উপরে পার্ট বাই পার্ট কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তুমি যদি সংস্থা পার্টে দুর্বল হও, সংস্থার অভাব নেই, আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যদি তোমার উইকনেস থাকে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার উইকনেস ইনশাল্লাহ কয়েকটা ক্লাস করলে দূর হয়ে যাবে। কয়েকটা ক্লাস, পার্ট 1 নিচ্ছি, সংস্থা পার্ট 1, আন্তর্জাতিক সংস্থা পার্ট 1, পার্ট 2 হবে, পার্ট 3 হবে, এরকম 3 থেকে 4টা ক্লাস নিলে ইনশাল্লাহ একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। সংস্থার প্রথম প্রশ্ন, দেখা যাক কি আছে। ভাইরা রেডি থাকো কমেন্ট করার জন্য। প্রথম প্রশ্ন, G7 এর সদস্য কোনটি? প্রশ্ন হচ্ছে G7 এর সদস্য কোনটি? অপশন 1 ব্রাজিল, জাপান, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো। G7 এর সদস্য দেখে নাও। G7, দেখি কে কে উত্তর করতে পারো, ঝটপট উত্তর করবা। ঠিক আছে, আমি প্রথম কয়েকজন কমেন্টের, মানে যারা কমেন্ট করবে তাদের নাম পড়ার চেষ্টা করব। G7 এর সদস্য কোনটি? আমি ফোন দেখছি, তাহলে আমি দ্রুত তোমাদের কমেন্ট দেখতে পারবো, সময় নষ্ট হবে না এবং তোমাদের দ্রুত। মায়াবতী রাজকন্যা বলেছে ক, ভয়কে জয় করা আমাদের কাজ ইনশাল্লাহ।
ঠিক আছে ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছি কিসের ক্লাস এটা বলেছে সোমায়া, এটি হচ্ছে আন্তর্জাতিক ক্লাস, আন্তর্জাতিক সংস্থার উপরে ক্লাস, এবং এটি সলভ ক্লাস। বিশেষ করে ক্লাসটি সবার জন্য প্রয়োজন। তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো, তুমি বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিয়ে থাকো বা দিবা, অথবা যদি কোনো চাকরির পরীক্ষা অংশগ্রহণ করে থাকো, অথবা যদি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরি সহ প্রাইমারি নিবন্ধন সকল পরীক্ষার জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ। সোমায়া আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, G7 এর সদস্য কোনটি? জাপান, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো। আমরা দেখতে পাচ্ছি, দেখব যে G7 এর সদস্য। G7 সম্পর্কে কয়েকটি তথ্য লিখে দিচ্ছি। G7 প্রথমে লিখে দিচ্ছি প্রতিষ্ঠা। আমি যে কয়েকটা সংস্থা দিবেন সেলের মধ্যে কমন পড়ে যাবে। প্রতিষ্ঠা হয়েছে 1975 সালে। 75। সদর দপ্তর নেই, সদর দপ্তর নেই। G7 এর সদর দপ্তর কিন্তু নেই, মনে রাখবা। এবং G7 এর সদস্য কয়টি? 60টি। তো 60টি যে সদস্য আছে, এই 60টি সদস্য আমরা যদি একটু লিখি, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, দেখো যুক্তরাষ্ট্র, দেখি কারা কারা আছে। যুক্তরাষ্ট্র, কানাডা, এই দুটি উত্তর আমেরিকা থেকে সদস্য, কানাডা। দেন হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি অ্যান্ড ইতালি, আর হচ্ছে জাপান। ইতালি আর কি বলেছি? জাপান। ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, তাহলে 1 2 3 4 5 6। আর একটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের আমাদের অকৃত্রিম বন্ধু, প্রিয় বন্ধু জাপান। যে জাপান বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পরে সর্বোচ্চ, বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ সহায়তা করে আসছে কে? জাপান। তাহলে G7 এর সদস্যগুলো মনে রাখবো: যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, জাপান। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, জাপান। তো এখান থেকে আমরা একটা বিষয় মনে রাখবো, যে সকল সংস্থার সদস্য কম, আবার বলছি, যে সকল সংস্থার সদস্য সংখ্যা কম, হতে পারে 5টা, 4টা, 8টা, 10টা, অথবা 20-এর নিচে। তোমরা আমার কথাটা মনে রাখবা, যে সকল সংস্থার সদস্য সংখ্যা কম, 20-এর কম, বিশেষ করে 10-এর কাছাকাছি যেগুলো, সেগুলো থেকে একটা কমন প্রশ্ন থাকে, এই সংস্থার সদস্য কোনটি সদস্য নয়। একটি কমন প্রশ্ন থেকে যায়, কোনটি সদস্য নয়। আবার বলছি, যে সংস্থাগুলোর সদস্য সংখ্যা কম, 3টা, 4টা, 5টা, 8টা, 10টা, 12টা, 15টা বা 20-এর নিচে, এই সকল সংস্থা থেকে একটা কমন প্রশ্ন আছে, কোনটি এই সংস্থার সদস্য, কোনটি এই সংস্থার সদস্য নয়। তো আমরা দেখতে পাচ্ছি যে G7 এর সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, জাপান। এখন এই জায়গাতে একটু খেয়াল করব যে জাপান সদস্য পেয়েছি আমরা, ব্রাজিল কিন্তু সদস্য না। ব্রাজিল কি সদস্য? ব্রাজিল কিন্তু এর মধ্যে নেই। রাশিয়া সদস্য ছিল, আমরা রাশিয়ার পাশে লিখব 14 সাল পর্যন্ত, 14 সালে বহিষ্কৃত হয়, 14 সালে বহিষ্কার করা হয়। 14 সালে কাকে বহিষ্কার করা হয়? রাশিয়াকে 14 সালে বহিষ্কার করা হয়। যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করলো 2014 সালে, আবার বলছি 2014 সালে রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করলো, ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পরে তখন নাম ছিল G8। যখন রাশিয়া এর সঙ্গে ছিল তখন নাম ছিল G8। রাশিয়া যখন ছিল কত সাল পর্যন্ত ছিল? 14 সাল পর্যন্ত। কিন্তু 14 সালে রাশিয়া প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিলে রাশিয়াকে এই ক্রিমিয়া উপদ্বীপ দখল করার জন্য G8 থেকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করা হয়। তখন থেকে, অর্থাৎ 14 সাল থেকে রাশিয়াকে বের করে দেওয়ার পরে G8 এর নাম পরিবর্তন হয়ে নাম হয়ে যায় কি বলতো? G7, অর্থাৎ বর্তমান নাম কি ভাইরা? G7। তো তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, রাশিয়াকে G8 থেকে কত সালে বের করে দেওয়া হয়েছে? রাশিয়াকে G8 থেকে কত সালে বের করে দেওয়া হয়েছে? ক্রিমিয়া ইস্যু নিয়ে, ক্রিমিয়া উপদ্বীপ দখল করার কারণে রাশিয়াকে কত সালে G7 থেকে বের করে দেওয়া হয়েছে? ছটপট উত্তর করতে হবে।
দ্রুত উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা 2014 সালে, 2000 কত সালে, 14 সালে। এখন যদি বলে কারণটা কি ছিল, কারণ ছিল রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করেছে। এজন্য G8-এর বাকি সদস্যগুলো রাশিয়াকে বলে যদি তুমি ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেনকে ফেরত না দাও তাহলে তোমাকে বের করে দেওয়া হবে। রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে ক্রিমিয়া উপদ্বীপ ফেরত দেয় না, এই জন্য রাশিয়াকে 14 সালে G8 থেকে বের করে দিলে নাম হয়ে যায় G7, ঠিক আছে? তো রাশিয়া এককালে ছিল, রাশিয়া কিন্তু এর মধ্যে নেই। এখন পরবর্তী প্রশ্ন তোমাদের কাছে করব, তোমরা অনেক সুন্দর করে আনসার করার চেষ্টা করবা, বুঝে বুঝে উত্তর করবা। পরবর্তী প্রশ্ন তোমাদের কাছে, G7 এর মধ্যে উত্তর আমেরিকার রাষ্ট্র আছে কতটি? G7 এর মধ্যে একটু দেখে বলবা, তোমাদের চিন্তা শক্তিটা আমি বাড়িয়ে দিব। তোমরা বই পড়লেও প্রশ্ন কমন পড়তেও পারে, নাও পড়ে, বইতে যে কমন প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন যখন মডিফাই প্রশ্ন হয়, মডিফাই প্রশ্ন, তখন বইয়ের লেখকগুলো কমন দেখায় কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নের ভাষা তুমি বুঝতে পারো নাই, সেজন্য পরীক্ষায় উত্তর করতে পারো নাই। বইতে আছে, সদস্যগুলো আছে, কিন্তু মডিফাই করে দেবে যে G7 এর মধ্যে উত্তর আমেরিকার রাষ্ট্র কয়টা। যারা বই বের করে তারা দেখাবে, দেখো 2টা রাষ্ট্র আছে উত্তর আমেরিকার, আমি তো লিখেই দিছি। কিন্তু তুমি কখনো চিন্তা করো নাই যে এর মধ্যে উত্তর আমেরিকার রাষ্ট্র 2টা আছে, বইতে লেখা আছে, তুমি চিন্তা করো নাই। এই জন্য ভাইয়া কোচিং এর প্রয়োজন আছে, এই জন্য প্র্যাকটিসের প্রয়োজন আছে, এই জন্য একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের প্রয়োজন আছে, একটা ভালো প্ল্যাটফর্মের প্রয়োজন আছে, একটা ভালো এক্সাম প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। সেই লক্ষ্যে কিন্তু তোমরা জানো আমাদের আগামীকালকে, আজ হলো 30 তারিখ, আজকে 31 তারিখ, দেখে নি তো আজকে 31 তারিখ নাকি, 30 না 31 তারিখ ভাই, আমরা একটু আচ্ছা আজকে হচ্ছে 30 তারিখ, 30 তারিখ আগামীকাল 31 তারিখে সেকেন্ড টাইমের চলমান ব্যাচে ভর্তি শেষ হচ্ছে। কাজে যারা এখনো ভর্তি হও নাই, দয়া করে যদি তুমি চান্স পেতে চাও, বড় ভাই হিসেবে তোমার প্রতি একটি পরামর্শ থাকবে, তুমি এডুকেশনের প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও। এডুকেশন আমাদের যে পেজ আছে, নক দিয়ে মেসেঞ্জারে টেক্সট করে তুমি বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও। আগামীকাল কিন্তু ভর্তির শেষ ডেট, কোনোভাবেই মিস করো না, এই সুযোগ লুফে নাও। আমরা আছি তোমার পাশে, তোমার স্বপ্ন পূরণে এবং তোমাদের পরিবারের স্বপ্ন পূরণে, তোমার জীবন গঠনের একটু অংশীদার হতে আমরা বদ্ধপরিকর, আমরা আছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে। ইনশাল্লাহ আশা করি আমাদের পরিশ্রম বৃথা যাবে না, আশা করি আমাদের ছোট ভাই বোন এবার নিরাশ হবে না। সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ এবার পরিশ্রম করে যাচ্ছি ভাই। কাজেই তুমি নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নিঃসংকোচে এবং তুমি সাহস নিয়ে এবং একটি আস্থা নিয়ে এই আস্থা সম্পন্ন প্ল্যাটফর্ম এডুকেশনে আজ এবং আগামীকালের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। একদম কোনো টেনশন করো না, ইনশাল্লাহ যা সমস্যা হয়, তোমার যত দুশ্চিন্তা পড়ালেখা নিয়ে সেই বিষয়গুলো আমাদের উপর ছেড়ে দাও। আমরা তোমাদের দায়িত্ব নিতে চাই, তোমার স্বপ্ন পূরণের একটা দায়িত্ব নিতে চাই। দায়িত্ব দিয়ে দেখো, ইনশাল্লাহ পালন করব, ঠিক আছে? ওকে, তো দেখো তাহলে G7 এর উত্তর আমেরিকা থেকে রাষ্ট্র হচ্ছে 2টা, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা কি বলেছি কানাডা। আচ্ছা ওকে, 2টা। তাহলে G7 এর মধ্যে উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র কয়টা? 2টা। আচ্ছা ইউরোপের রাষ্ট্র কয়টা? পরবর্তী প্রশ্ন, ইউরোপের রাষ্ট্র কয়টা? G7 এর মধ্যে ইউরোপের রাষ্ট্র কয়টা? ঠিক আছে, ওকে, G7 এর মধ্যে ইউরোপের রাষ্ট্র আছে কতটি? ইউরোপের রাষ্ট্র আছে কতটি? তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, তাহলে G7 এর মধ্যে উত্তর আমেরিকার রাষ্ট্র আছে যদি বলি, কোন মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র আছে হলো 2টি। উত্তর আমেরিকা থেকে কয়টি আছে? 2টি রাষ্ট্র আছে, কে? যুক্তরাষ্ট্র, কানাডা। ইউরোপের রাষ্ট্র আছে কয়টি ভাইয়া? ইউরোপের রাষ্ট্র আছে 4টি। কি কি 4টি আছে দেখি তো আমরা। ইউরোপের রাষ্ট্র 4টি আছে, সেই ইউরোপের রাষ্ট্র 4টি যারা বোঝো না, একটা দেখো ফ্রান্স আছে, ফ্রান্স, ব্রিটেন আছে, জার্মানি আছে, ইতালি আছে। এই 4টা কিন্তু ইউরোপ থেকে। কোথায় থেকে? ইউরোপ থেকে। তাহলে 2 আর 4 কত হলো? 6। আর আমাদের এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র, এখান থেকে প্রশ্ন সর্বোচ্চবার এসেছে, G7 এর একমাত্র এশিয়ান রাষ্ট্র কোনটা? জাপান। তো এশিয়ান রাষ্ট্র যদি আসতে পারে, উত্তর আমেরিকার রাষ্ট্র কেন আসবে না? ইউরোপের রাষ্ট্র কেন আসবে না? এই জন্য তোমরা আমি যেভাবে আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের ভেঙে ভেঙে পড়াচ্ছি, বইতেও দেখো এগুলো আছে, কিন্তু তুমি তো এরকম বই তো তোমাকে প্রশ্নগুলো ভেঙে দিচ্ছে না। বা তুমি যদি কোনো রকম কোনো আনাড়ি বা যারা একটু কম বোঝে, অথবা যারা স্লাইড দেখে পড়ায়, অথবা মনে হচ্ছে যে নতুন টিচার, সে তো তোমাকে এরকম ভেঙে ভেঙে পড়াতে পারবে না। কাজে সমর্পণ করলে অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের কাছে সমর্পণ করো।
তুমি জীবনে কিছু শিখতে পারবা, চান্স তো পরের কথা, আগে তোমাকে শিখতে হবে। তুমি শিখতে পারবা যা তোমার জীবনের প্রত্যেকটি স্টেপে কাজে লাগবে ইনশাল্লাহ। তুমি ইনশাল্লাহ এগুলো সর্বোচ্চ তুমি পাবা, যা তোমার অ্যাডমিশন টেস্ট সহ প্রত্যেকটা সেক্টরে কাজে লেগে যাবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তাহলে আমরা এই প্রশ্নটা ক্লিয়ার? এই প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার নাকি? তোমাদের কোনো প্রশ্ন আসছে কিনা? একদম ভেঙে দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন আসলে আমি দায়ী থাকবো। আর যেটা পড়তে হয়, G7 এর সাম্প্রতিক সম্মেলনটা পড়তে হয়। যখন আমরা সাম্প্রতিক পড়ব, সাম্প্রতিক পড়লে কি পড়ব? সাম্প্রতিক। যখন আমরা সাম্প্রতিক পড়ব, সাম্প্রতিক পড়ার সময় G7 এর সম্মেলনটা কোথায় হয়েছে? কি হয়েছে? সম্মেলন। এই সম্মেলনটা রিসেন্ট সম্মেলনটা তোমরা G7 এ দেখে রাখবা। পরীক্ষার আগ মুহূর্তে যে সম্মেলনটা হবে G7 এর, সেই সম্মেলনটা কোথায় হবে, কততম সম্মেলন, এইটা বিশেষ করে দেখে গেলে ইনশাল্লাহ G7 থেকে প্রশ্ন বাঁধার কোনো কারণ নেই। যা পড়িয়েছি তা আসবে। চলে যাচ্ছি আমরা 2 নাম্বার প্রশ্নে। দেখা যাক আমাদের নাম্বার 2 কোশ্চেন কি আছে এবং কে দ্রুত উত্তর করতে পারে। চলে যাচ্ছি আমরা নাম্বার 2 কোশ্চেনে। G20 এর সদস্য রাষ্ট্র কতটি? এইটা তোমাদের উত্তর করতে হবে। G20 21, 19, 21, 19, 57, 27। G20 এর সদস্য রাষ্ট্র কতটি? G20 এর সদস্য রাষ্ট্র কতটি? দেখি এইটাকে উত্তর করতে পারো। 21টি, 19টি, 57টি, 27টি। আচ্ছা, অনেকে বলেছে 21টি, কেউ বলছে আচ্ছা ভাইয়া ডিসেম্বরে ভর্তি হয়ে যাবো ইনশাল্লাহ। ডিসেম্বরে ভর্তি হবা? আচ্ছা, ডিসেম্বরে ভর্তি হলে, ডিসেম্বরে মানে কি তুমি কি ফার্স্ট টাইমার? আচ্ছা, ভর্তি হলে সেকেন্ড টাইম হলে আজকেই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর আমরা তো পার্শিয়াল পেমেন্টে ভর্তি নিচ্ছি, তোমরা জানো। যদি সম্ভব হয় পার্শিয়াল পেমেন্টেও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো দেখি কতটি। একজন বলেছে 21টি, একজন বলেছে 57, কেউ 57, কেউ হচ্ছে ক। বেশিরভাগ উত্তর ক। তোমরা কি জানো বাঁশ খায় কারা? বাঁশ খায় কারা জানো? বাঁশ খায় কারা যদি বলে, বাঁশ মানুষও খায়। পাহাড়ি অঞ্চলে গেলে, উপজাতি বা পার্বত্য চট্টগ্রামে গেলে বাঁশ কোরল খায়, তাই না? মানুষও বাঁশ খায়। উপজাতি অঞ্চলে বিশেষ করে চাকমা, মারমা, পার্বত্য চট্টগ্রামে গেলে বাঁশ কোরল বলে, বাঁশ কোরল রান্না করে খায়, মানে জালি বাঁশ। আর খায় কারা? পান্ডা। একটা প্রাণী আছে চীনে, প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? পান্ডা পাওয়া যায়। চীনে পান্ডা পাওয়া যায়। পান্ডা কিন্তু বাঁশ খায়। পান্ডা কি খায়? বাঁশ খায়। পান্ডা বাঁশ খায় প্রচুর পরিমাণে। পান্ডা প্রায় দিনে 38 কেজি বাঁশ খায়। দিনে প্রায় 38 কেজি একটা পান্ডা, একটা প্রাপ্তবয়স্ক পান্ডা দিনে প্রায় 38 কেজি বাঁশ খেতে পারে। কত কেজি? 38 কেজি বাঁশ খেতে পারে। 38 কেজি। মানুষও খায় পাহাড়ি অঞ্চলে গেলে। কিন্তু এখন তো বাঁশ বললাম না, থাক। সবার প্রশ্ন ভুল হয়েছে, সবার প্রশ্ন উত্তর ভুল হয়েছে, 2-1 বাদে। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে কোনটা, আমরা তা বিশ্লেষণের মাধ্যমে দেখব, ঠিক আছে? তা আমরা বিশ্লেষণের মাধ্যমে দেখব। হ্যাঁ, পান্ডা কিন্তু বাঁশ খায়, ঠিক আছে? আচ্ছা, বিশ্লেষণের মাধ্যমে দেখব। দেখি G7 এর অ্যাকচুয়ালি সদস্য রাষ্ট্র কতটি। আমরা যদি প্রথমেই বলি G7, আমরা একটু দেখছি G7 এর সদস্য। G7 এর সদস্য হচ্ছে, মোট সদস্য বললে কতটি? 21টি। G7 এর মোট সদস্য কতটি বলো তো? 21টি সদস্য। এটা 21টি সদস্য। এই 21টি সদস্যকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সদস্য রাষ্ট্র। সদস্য রাষ্ট্র কতটি G7 এর? 2টি। মনে রাখবা, G7 এর সদস্য রাষ্ট্র 2টি। G7 বলছি, দুঃখিত, G20 G7 বলছি, সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে। G20 সদস্য রাষ্ট্র কতটি? সদস্য রাষ্ট্র হচ্ছে 19টি। সদস্য রাষ্ট্র কতটি বলো তো? 19টি। সদস্য রাষ্ট্র বললে 19। আর সদস্য সংস্থা, সদস্য কি? সংস্থা। সদস্য সংস্থা হচ্ছে 2টি। সদস্য সংস্থা কয়টি? 2টি। তাহলে G20 এর মোট সদস্য, মোট সদস্য বলে 21, কিন্তু সদস্য রাষ্ট্র বললে কয়টা? 19। আর সদস্য সংস্থা মানে 2টা সংস্থা হয়েও এই সংস্থার সদস্য কে কে? এই 2টি সংস্থা হচ্ছে যারা G20 সদস্য। একটা হচ্ছে EU, ইউরোপিয়ান ইউনিয়ন, একটা হচ্ছে AU, আফ্রিকান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, এই 2টি সংস্থা G20 সদস্য। তাহলে আমি প্রশ্নে
আমি মোট সদস্য চাইনি, আমি সদস্য রাষ্ট্র চেয়েছি। সদস্য রাষ্ট্র চাইলে তো এই দুইটা বাদ যাবে। সদস্য রাষ্ট্র কয়টা আছে? 19টা আছে, মনে রাখবা। তাহলে G20-তে সদস্য রাষ্ট্র কতটি? 19টি। সংস্থা কয়টি? 2টি। তোমরা বেশিরভাগ কিন্তু পান্ডা হয়ে গেছো, বেশিরভাগ পান্ডায় পরিণত হয়েছো। তবে 38 কেজি খেয়েছো কি, নাকি কয় কেজি খেয়েছো, নাকি 1 মণ খেয়েছো, এখন যাচ বাছাই তোমরা করো। একটা প্রশ্ন এরকম ভুলের জন্য 1 মণ বাস, ঠিক আছে, তোমাদের খাইতে হবে, অর্থাৎ পান্ডার মতো, নাকি? পান্ডা যেমন 38 কেজি বাস খেয়ে থাকে, এটা কিন্তু আমি গল্প বলছি না, অ্যাকচুয়ালি এটা বিউপিতে এসেছে। বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কিন্তু এই প্রশ্নটা এসেছে, বিউপিতে এই প্রশ্নটা কিন্তু এসেছে, মনে রাখবা, ঠিক আছে? তো কট খেয়ে গিয়েছো না? তাহলে এবার বলো তো দেখি ভাইয়া, যখন বলবো G20-র সদস্য কতটি, তখন বলবে 21টি। সদস্য রাষ্ট্র বলেনি, সদস্য সংস্থা বলেনি, সরাসরি যখন সদস্য বলবে তখন 21টি। বাট যখন ওটা প্যাচ মারবে সদস্য রাষ্ট্র কতটি, তখন কতটি? 19টি। আর সদস্য সংস্থা কতটি? 2টি, ইইউ এবং EU, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এবার বুঝতে পেরেছো কিনা। কখনো ভুল করবা, আর কখনো ভুল করবা কিনা ভাইয়েরা। তোমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি, যারা এখনো পর্যন্ত যারা ক্লাসটি শেয়ার করোনি, তোমাদেরকে বলছি শাহিন ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে, শাহিন ভাইয়ের প্রতি একটি দরদ রেখে, শাহিন ভাইয়ের প্রতি সম্মান রেখে, শাহিন ভাই যেমন তোমাদের স্বপ্ন পূরণে ক্লাস নিচ্ছি, অসুস্থ হওয়ার পরেও ক্লাস নিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করো যাতে ভালো লাগে আর কিছুই না। তোমরা ক্লাসটি শেয়ার করো এবং বন্ধুদের মেনশন দিয়ে দাও, প্রচুর পরিমাণে রেসপন্স করো, ঠিক আছে? এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি, এই অনলাইনে ক্লাস নেওয়াটা হচ্ছে এটাই ভালো লাগে, আর কিছু না। যতগুলো চোখ থাকবে এই চোখ দেখেই ভালো লাগে, ঠিক আছে? তো আমাদের কোনো সমস্যা আছে কিনা আমরা একটু বলবো, যে এই G20 নিয়ে আমাদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। G20 নিয়ে আমাদের আর কোনো প্রবলেম আছে কিনা। G20 আর কোনো প্রবলেম নাই, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে জি দিয়ে যে সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু সদর দপ্তর নেই, মনে রাখবা। জি দিয়ে যে সংস্থাগুলো আছে তাদের কিন্তু কি নাই, তাদের হচ্ছে সদর দপ্তর নেই। তাহলে এর মানে হচ্ছে যে এটারও কিন্তু হেডকোয়ার্টার নাই, অর্থাৎ সদর দপ্তর নেই, সদর দপ্তর নেই। তাহলে G20-রও কি সদর দপ্তর নেই, মনে রাখবা। আরেকটি বিষয় হলো যে এর প্রতিষ্ঠা কত হয়েছে ভাইয়া, প্রতিষ্ঠা সাল কত? সদর দপ্তর না থাকলো, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1999 সালে G20 প্রতিষ্ঠিত হয়েছে। 1999 অর্থাৎ 1999, বাংলিশ বললাম, ঠিক আছে? 1999 সালে G20 প্রতিষ্ঠিত হয়েছে। অল ক্লিয়ার? G20 ক্লিয়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখন বলি এটা কোথায় সবচেয়ে বেশি এসেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তোমাদের স্বপ্ন, তোমাদের প্রিয় একটি ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমাদের ফখরুল স্যারের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। G20 থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, মাঝে মাঝেই G20 থেকে প্রশ্ন এসে থাকে, মনে থাকবে। G20 প্রতিষ্ঠা হচ্ছে 1999 সালে। ওকে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, এরবার যাচ্ছি আমরা 3 নাম্বার কোশ্চেন। সবাই প্রস্তুত থাকো। জি দ্বারা বোঝায় গ্রুপ অফ 20। এটি একটি অর্থনৈতিক সংগঠন, এটি একটি অর্থনৈতিক সংগঠন, এটি একটি অর্থনৈতিক সংস্থা বা সংগঠন, আমরা মনে রাখবো, ঠিক আছে? জি দিয়ে বোঝায় গ্রুপ অফ 20। ওকে, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্নে। দেখা যাক এই প্রশ্ন সবার আগে কে উত্তর করতে পারে। আসিয়ানের সদস্য নয় কোনটি? আসিয়ানকে আমরা ইংরেজিতে লিখি ASEAN। আসিয়ানের সদস্য নয় কোনটি? এই প্রশ্নটাও অনেক পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট, BCS সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি ফেভারিট প্রশ্ন, একটি কমন প্রশ্ন থাকে, আসিয়ানের সদস্য কোনটি আসিয়ানের সদস্য নয়, ঠিক আছে? কোনটি আসিয়ানের সদস্য নয়? দেখি কে কে উত্তর করতে পারো। আসিয়ানের সদস্য কোনটি আসিয়ানের সদস্য নয়? যত দ্রুত সম্ভব উত্তর করার চেষ্টা করো, উত্তর করো সবাই, ঠিক আছে? আসিয়ানের সদস্য কোনটি নয়? এখানে নয় দিয়েছি কিন্তু হয় না নয়। দেখি কে কে উত্তর করতে পারো। ভাইয়া উত্তর করেছে পূর্ব তিমুর নয়। দেখি তো আসিয়ানের সদস্য কারা কারা আছে। আসিয়ান কি? আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন, সবাই একটু লিখে নাও, অ্যাসোসিয়েশন অফ
সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগী একটি সংগঠন। দক্ষিণ পূর্ব এশিয়ার, সাউথ মানে দক্ষিণ, ইস্ট মানে পূর্ব, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের একটি সংগঠন। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের একটি সংগঠন আসিয়ান। আসিয়ান প্রতিষ্ঠা হয়েছে, আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে 1900 কত সালে? 67 সালে। 67 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। একটু দ্রুত লিখবো আমরা। সদর দপ্তর জাকার্তা, জাকার্তা। জাকার্তা কোথায় ভাইরা? ইন্দোনেশিয়া। জাকার্তা ইন্দোনেশিয়াতে। জাকার্তা কোথায়? ইন্দোনেশিয়া। আচ্ছা, এবার আমরা দেখব যে আসিয়ানের সদস্য কতটি? সদস্য সংখ্যা 10টি। আসিয়ানের সদস্য কতটি? আসিয়ানের সদস্য হচ্ছে 10টি। তো এই 10টি সদস্য আমরা মনে রাখবো কিভাবে? 10টি সদস্য মনে রাখবো, মাই টিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না। মাই টিভিতে ফিল্ম দেখলে, FILM, মাই টিভিতে ফিল্ম দেখলে, কি দেখলে? ফিল্ম দেখলে বিসিএস হবে না, দেখলে বিসিএস হবে না। মাই টিভিতে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। এই যে সূত্রটা, এটা সবাই প্রায় ব্যবহার করে। মাই টিভি, এটা কিন্তু টিভি, মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে MYতে দেখো, MYতে এক পাশ থেকে লিখে যাচ্ছি। MYতে কি? MYতে মিয়ানমার। সবাই আমার সঙ্গে লেখো। MYতে কি? মিয়ানমার। সবাই একটু দেখো আমার সাথে। তারপর কি আছে? টি ফর থাইল্যান্ড। টি ফর কি হচ্ছে ভাইয়া? থাইল্যান্ড হচ্ছে, থাইল্যান্ড। এরপর কি? ভি ফর নাম্বার 3, ভি ফর ভিয়েতনাম। এবার এই অঞ্চল থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, মনটা টেনে বলে যে কোনো পরীক্ষায় এই অঞ্চল থেকে প্রশ্ন আসবে। ভিয়েতনাম। নাম্বার 4 নাম্বার আছে কি? 4 নাম্বার আছে এফতে ফিলিপাইন। 4 আছে কি? ফিলিপাইন। নাম্বার 5 নাম্বারটা এখানে লিখছি। 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা আছে হচ্ছে আই ফর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। নাম্বার 6 নাম্বার আছে কি? এল ফর লাওস। এল ফর কি হচ্ছে ভাইয়া? লাওস। তোমাদের রাষ্ট্রগুলো পরিচিত কিন্তু। তারপর কি আছে? নাম্বার 7 আছে এম ফর মালয়েশিয়া। তারপর কি আছে? নাম্বার 8 আছে বিতে ব্রুনাই। বিতে কি? ব্রুনাই। বি ফর ব্রুনাই। এখনকার মেয়েদের কি থাকে না? ব্রু থাকে না, কারণ ওরা ব্রু উঠায় ফেলে। ঠিক আছে, ব্রু উঠায় ফেলে, ব্রুনাই। মেয়েদের কি নাই? ব্রুনাই। ওকে, এরপর কত? 9 নাম্বার। 9 কি আছে দেখি, এখান থেকে লিখছি। 9 নম্বরে আছে হচ্ছে সি ফর কম্বোডিয়া। আচ্ছা, তারপর কি? নাম্বার 10 নাম্বার হচ্ছে এস ফর সিঙ্গাপুর। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের আসিয়ানের 10টি রাষ্ট্রের নাম হয়ে গেল। আসিয়ানের কয়টি রাষ্ট্রের নাম হয়ে গেল? 10টি রাষ্ট্রের নাম হয়ে গেল। ঠিক আছে, তাহলে আসিয়ানের 10টা রাষ্ট্র আমরা মনে রাখবো যে টেকনিকে মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। টেকনিক কি? মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এই টেকনিকটি মনে রাখলে আসিয়ানের সদস্যগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। MY ফর মিয়ানমার, টি ফর থাইল্যান্ড, ভি ফর ভিয়েতনাম, এফ ফর ফিলিপাইন। আবার বলছি, MY ফর মিয়ানমার, টি ফর থাইল্যান্ড, ভি ফর ভিয়েতনাম, এফ ফর ফিলিপাইন, I for Indonesia, L for Laos, M for Malaysia, B for Brunei, আবার বলছি B for Brunei, এবং দেখতে পাচ্ছি C for Cambodia, S for সিঙ্গাপুর। সবার লেখা হয়েছে কিনা, লিখতে পেরেছো কিনা? তাহলে এখানে সদস্য না কে, এখানে কিন্তু আমরা পূর্ব তিমুরকে সদস্য হিসেবে পাচ্ছি না। পূর্ব তিমুর যদিও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের রাষ্ট্র, কিন্তু পূর্ব তিমুর আসিয়ানের সদস্য না। পূর্ব তিমুর আসিয়ানের সদস্য না, তবে পূর্ব তিমুর সদস্য হওয়ার জন্য কি? সদস্য হওয়ার জন্য প্রক্রিয়া চলছে। তবে আসিয়ানের সদস্য হওয়ার কি? প্রক্রিয়া চলছে। ঠিক আছে, তো সবাই ক্লিয়ার কিনা? বলো তো দেখি, আসিয়ান নিয়ে কোনো সমস্যা আছে কিনা?
তোমাদের আসিয়ান নিয়ে কোনো প্রবলেম আছে কিনা আমি তোমাদের কমেন্ট দেখছি, যে আসিয়ান নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানিয়ে দাও। আসিয়ান নিয়ে কোনো সমস্যা থাকলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া তুমি এই আসিয়ানটা ভালো করে বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা। ওকে, পূর্ব তিমুর না, পূর্ব তিমুর, আচ্ছা আবার বলছি, পূর্ব তিমুর সদস্যপদ হওয়ার কথা, কিন্তু পূর্ব তিমুরের এখনও পরিমাণে আনুষ্ঠানিকভাবে সদস্য হয় নাই, ঠিক আছে। এখনও পূর্ব তিমুর আমি তোমাদের আমি যদি চাও দেখাই দিতে পারি, এখনও তো পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে সদস্য হয় নাই, ঠিক আছে। এখনও পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে সদস্য হয় নাই, সদস্য হওয়ার কথা, আবার বলছি সদস্য হওয়ার কথা, ঠিক আছে। তোমরা যারা বলছো যে সদস্য হয়েছে, এখনও সদস্য কিন্তু পূর্ণরূপে হয় নাই, ঠিক আছে। ওকে, তো আসিয়ানের সদস্য যদি আমরা দেখি, যে একদম আসিয়ানের যে ওয়েবসাইট আছে, আসিয়ানের ওয়েবসাইটে কি বলেছে, আসিয়ানের ওয়েবসাইটে বলেছে ব্রুনাই, বার্মা মানে মায়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম। এখন পর্যন্ত আবার বলছি যে যে ইয়া আছে তোমার, এখন পর্যন্ত যে ইয়া আছে, দেখো একটু ভালো করে দেখা যায় কিনা জানি না, এখন পর্যন্ত কিন্তু কয়টা আছে দেখা যাবে না, না আচ্ছা যাই হোক, দেখা যাবে না, তোমরা একটু ওয়েবসাইট দেখো, এখনো কিন্তু 10টায় আছে, ঠিক আছে। তো চলে যাচ্ছি, যখন সদস্য পূর্ণভাবে হয় তখন আমরা ওটা বলে দিব, এখন পর্যন্ত 10টায় আছে, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছি আমরা। এটা কিন্তু আঞ্চলিক সংগঠন, এটা কি সংগঠন? আঞ্চলিক। এটি কিন্তু আঞ্চলিক সংগঠন। কোন অঞ্চল? দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে এটি একটি আঞ্চলিক সংগঠন। কি সংগঠন? আঞ্চলিক। চলে যাচ্ছি আমরা, তাহলে এখানে কি উত্তর হলো? পূর্ব তিমুর। আপাতত যদি পূর্ব তিমুর সদস্য হয়ে যায় তখন একটা বিষয়। চলে যাচ্ছি আমরা, ভাইয়া 6 নম্বরটা কি আমি আবার বলবো, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা, চলে যাওয়ার আগে প্রশ্নটা আরেকবার পড়ছি। প্রশ্ন বলতে আসিয়ানের সদস্যগুলো: MY5 মিয়ানমার, টি ফর থাইল্যান্ড, ভি ফর ভিয়েতনাম, এফ ফর ফিলিপাইন, আই ফর ইন্দোনেশিয়া, আচ্ছা এলতে লাওস, 6 নম্বর এল ফর লাওস, এম ফর মালয়েশিয়া, বি ফর ব্রুনাই এবং সি ফর কম্বোডিয়া, এস ফর সিঙ্গাপুর। চলে যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্নে, দেখা যাক 4 নম্বর প্রশ্নে কি আছে। আনজুস কোন ধরনের সংস্থা? আনজুস এর বাংলা কি? আনজুস। আনজুস কোন ধরনের সংস্থা? টাইপস, মানে সংস্থার টাইপ থেকে প্রশ্ন আসে, যে সংস্থাটা কি আঞ্চলিক, এই সংস্থাটা কি বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিক নাকি কি ভিত্তিক সংগঠন, অর্থাৎ সংস্থার টাইপ থেকে প্রশ্ন আসে। তোমরা সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা যে আনজুস কোন ধরনের সংগঠন, আমরা একটু ঝটপট উত্তর করার চেষ্টা করব। আনজুস বাণিজ্যিক সংগঠন, আর বলছি বাণিজ্যিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন, সামরিক সংগঠন নাকি আঞ্চলিক সংগঠন? দেখি কে উত্তর করতে পারো। এখন পর্যন্ত কারোর উত্তর পাইনি, বলেছে ক বাণিজ্যিক, আচ্ছা আনজুস বাণিজ্যিক। একজন বলেছে গ, বলেছে সামরিক, সামরিক বলেছে, কে বলেছে? মোল্লা বলেছে, আচ্ছা। এরপর একজন বলেছে ভাইয়া খ অর্থনৈতিক। বারে তোমরা তো সবই বলে দিচ্ছ, মানে 4টা অপশনই তো বলে দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক ক কে বলছে গ বা আঞ্চলিক। তোমরা তো সব বলে দিচ্ছ, 4টা অপশনই তো তোমরা বলে দিয়েছ। দেখা যাক এটা কি ধরনের সংগঠন। এটি মূলত আমরা আনজুস এবার দেখব, দেখি তোমরা কার কার হলো, আমরা একটু খেয়াল করব। আনজুসটা হচ্ছে, লেখো যে প্রশান্ত মহাসাগরে, কোন মহাসাগর? প্রশান্ত সাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে ওশেনিয়া মহাদেশের নিরাপত্তায়, বিশেষ করে কোন মহাদেশ বলো তো? ওশেনিয়া মহাদেশের নিরাপত্তায়, ওশেনিয়া মহাদেশের নিরাপত্তায় গঠিত সামরিক সংগঠন। গঠিত কি সংগঠন? সামরিক, যেহেতু নিরাপত্তার বিষয় আসতেছে সেহেতু কি হবে? গঠিত সামরিক সংগঠন। সামরিক সংগঠন কোনটা? আনজুস, ANZUS, আনজুস। তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, খেয়াল করো, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশেষ করে ওশেনিয়া মহাদেশের নিরাপত্তায় গঠিত সামরিক সংগঠনের নাম হলো আনজুস। তাহলে আনজুস প্রতিষ্ঠা হলো কত সালে? আনজুসের প্রতিষ্ঠা হচ্ছে 1951 সালে। আনজুসের সদস্য কতটি?
আনজুসের সদস্য হচ্ছে 3টি, মনে রাখবা। তাহলে আনজুসের সদস্য কয়টা? 3টা। আর যেখানেই যেখানেই সদস্য কম সেখান থেকেই কিন্তু একটা প্রশ্ন চলে আসে। আর তোমরা এই টপিকে অনেক বেশি দুর্বল থাকো, অনেক বেশি দুর্বল থাকো। সদস্য কয়টি? 3টি। 3টি সদস্য মনে রাখবো কিভাবে? একদম পানির মতো ক্লিয়ার। আমার দিকে তোমরা লক্ষ্য করো, আনজুসের সদস্য একদম ক্লিয়ার করে হয়ে যাবা কয়েক সেকেন্ডে। সবাই আমার সঙ্গে খেয়াল করো, আনজুসের দিকে তাকাও। এই যে এ দেখতে পাচ্ছ তোমরা, এ ফর অস্ট্রেলিয়া। এ ফর কি? অস্ট্রেলিয়া। এ ইউএস, অস্ট্রেলিয়া। তাহলে এ ফর কি হলো? অস্ট্রেলিয়া। এনজেড, এনজেড তে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। এনজেড তে কি বলেছি? নিউজিল্যান্ড। তারপর ইউএস তে কি? ইউএসএ মানে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই যে আনজুসের 3টা সদস্য, এ ফর অস্ট্রেলিয়া, এনজেড ফর নিউজিল্যান্ড, ইউএস তো ইউএসসি, ইউনাইটেড মানে যুক্ত, আর স্টেট মানে কি? রাষ্ট্র, যুক্তরাষ্ট্র। ইউনাইটেড মানে যুক্ত, আর স্টেট মানে কি? রাষ্ট্র। ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র। কয়টা আছে? 50টা যুক্ত অঙ্গরাজ্য আছে না, সেই জন্য নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে আনজুসের সদস্য তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা আনজুসের দিকে তাকাইলেই কিন্তু দেখতে পারবা এই যে আনজুসের পূর্ণরূপ যে তোমার হচ্ছে যে লেটারগুলো আছে, এর দিকে তাকালে দেখতে পাচ্ছ যে আনজুসের 3টা সদস্য একদম তাকিয়ে আছে তোমার দিকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। মনে থাকবে? ওকে। তাহলে আনজুস নিয়ে কোনো সমস্যা আছে কিনা? তাহলে এখানে কোনটা উত্তর হবে? এখানে উত্তর হচ্ছে সামরিক সংগঠন। সামরিক সংগঠন। আমরা আরো কিছু সামরিক সংগঠনের নাম এখানে লিখে নিব, আরো কিছু সামরিক সংগঠনের নাম লিখে নিব যে সামরিক সংগঠন আরো কি কি আছে। আমরা যদি একটু দেখি, যেমন আছে ন্যাটো, NATO, ন্যাটো। আমরা পরবর্তীতে কোন একটি ক্লাসে ন্যাটো পড়বো, ন্যাটো। সামরিক সংগঠন আছে কোয়াড, QUAD, কোয়াড আছে। অকাস, AUKUS, অকাস। তাহলে ন্যাটো, কোয়াড, অকাস, ন্যাটো, কোয়াড, অকাস। ঠিক আছে। আরেকটি সামরিক সংগঠন ছিল যেটা বর্তমান নাই, সেটি হচ্ছে তোমার ওয়ারসো প্যাক্ট। আমি বাংলায় লিখে দিচ্ছি, ওয়ারসো প্যাক্ট। এই ওয়ারসো প্যাক্ট নামে একটি সামরিক সংগঠন ছিল, বর্তমানে নাই, যাকে ইংরেজিতে বললে এরকম হবে WARSAW, ওয়ারসো PACT, ওয়ারসো প্যাক্ট। এই সংগঠনটি এখন বর্তমান পৃথিবীতে নেই। সংগঠনটির জীবনকাল ছিল 1955 থেকে 91 পর্যন্ত এই সংগঠনটি পৃথিবীতে টিকে ছিল। 1955 থেকে কত পর্যন্ত? 91 পর্যন্ত এই সংগঠনটি পৃথিবীতে ছিল। সোভিয়েত ইউনিয়ন যতদিন ছিল, সোভিয়েত ইউনিয়ন 91 পর্যন্ত ছিল। এই সংগঠনটি যেহেতু সোভিয়েত ইউনিয়নের এবার রাশিয়ার, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 91-এ, এই সংগঠনটি 91 সালে ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ওয়ারসো প্যাক্ট সংগঠনটা ভেঙে যায় 91-এ। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গঠিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ওয়ারসো প্যাক্টও বিলুপ্তি হয়ে যায়। তাহলে আমরা কয়েকটি সামরিক সংগঠনের নাম লিখে রাখবো। যদি কখনো বলে নিচের কোনটি সামরিক সংগঠন, নিচের কোনটি সামরিক সংগঠন নয়, তাহলে সামরিক সংগঠনের মধ্যে আছে কি ভাইয়া? আনজুস, আছে কি বলতো ন্যাটো, আছে কি কোয়াড, আছে কি অকাস, আছে কি ওয়ারসো প্যাক্ট, আরও আছে সেন্টো। ওগুলো এখন প্রায় চলে না, অচল প্রায়। তো আমরা এই কয়েকটা সামরিক সংগঠনের নাম মনে রাখতে পারবো কিনা? আনজুসের পূর্ণরূপটা মাত্র বললাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইউনাইটেড স্টেটস পূর্ণরূপ। সবাইকে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছি কিনা? আন্তর্জাতিক পুলিশ সংস্থা কোনো সামরিক সংগঠন নাই ভাইয়া। আন্তর্জাতিক পুলিশ সংস্থা, ইন্টারপোল যাকে বলে, ওটি কোনো সামরিক সংগঠন নয়। পুলিশ সামরিক সংগঠন নয়। সামরিক বাহিনী আর পুলিশ বাহিনীর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমাকে এটা বুঝতে হবে। তুমি পার্থক্য বোঝো না, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা পড়ছিলাম আনজুস। আনজুস পড়তে গিয়ে আমজুস না, কিন্তু এর আগে একজন আমি পড়িয়েছি আনজুস, তো বাসায় নাকি পড়তেছে আমজুস। আরে আমজুস পড়াইনি তো, পড়িয়েছি কি আনজুস, নট আমজুস। বি কেয়ারফুল, ঠিক আছে? ভালো করে শুনবা তোমরা। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোনো সমস্যা আছে কি না এটাতে? তোমরা সামরিক সংগঠনগুলো লিখতে পেরেছো কিনা? তাহলে যদি লিখতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও
কোনটি কোনটি সামরিক সংগঠন, যদি পরীক্ষা আসে নিচের কোনটি সামরিক সংগঠন, কোনটি সামরিক সংগঠন নয়, তোমরা আইডেন্টিফাই করতে পারবা কিনা? এই প্রশ্নগুলো মডিফাই প্রশ্ন ভাই, সামরিক সংগঠনগুলো আলাদা করে লিখে রাখো, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 5 কি আছে একটু দেখব। জিসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? জিসিসি কত সালে প্রতিষ্ঠা হয়? কতগুলো সাল আছে? অপশন আছে প্রায় 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে সঠিক উত্তর বাছাই করতে হবে। জিসিসি কত সালে? আনজুস প্রতিষ্ঠা হয়েছে 51 সালে, বলে দিলাম, লিখে দিলাম 51 সাল। ওকে, জিসিসি কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এবার দেখি, অপশন আছে 64, 61, 9, 1981, 1949, 2002, 1967। জিসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? দেখি এটাকে পারো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট দেখার প্রতীক্ষায় থাকলাম। দেখি এবার আগে কে উত্তর করতে পারো এবং কে এটার তোমার হচ্ছে সঠিক উত্তর করতে পারো। আগেও করতে হবে এবং সঠিক উত্তরও কিন্তু করতে হবে, ঠিক আছে? দেখি কে উত্তর করতে পারো। আচ্ছা, আর আমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করিনি তারা অবশ্যই ভাইয়া ক্লাসটি শেয়ার করে রাখি। যারা এখনো ক্লাসটি শেয়ার প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে রাখো, সবাই ক্লাসটি শেয়ার করে রাখো, ঠিক আছে? সবাই যারা আছো প্রত্যেকে ক্লাসটি শেয়ার করো। আমিও ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, আবার শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই ক্লাসটি অবশ্যই শেয়ার করো। যারা আছো প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে আমাকে ডান লিখে দাও, এখানে ডান লিখে দাও। যারা ক্লাসটি এখনো শেয়ার করোনি ক্লাসটি শেয়ার করে ডান লেখো, দেখি কে ক্লাসটি শেয়ার করেছো। ওকে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সঠিক উত্তর করেছো। যে সঠিক উত্তর কি? 1981। দেখা যাক 64 সালে গঠিত হয় হলো G77। 64 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর একটা সংগঠন আছে PLO। এই 64 সালে PLO নামে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। PLO দুইটা। 61 সালে ন্যাম প্রতিষ্ঠা হয়। NAM প্রতিষ্ঠা হয়। ন্যামের প্রতিষ্ঠা। 2009 সালে ব্রিক্স প্রতিষ্ঠা হয়। BRICS ব্রিক্স প্রতিষ্ঠা হয়। 1981 সালে, এটা উত্তর হবে, জিসিসি প্রতিষ্ঠা হয়। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠা হয়। ন্যাটো প্রতিষ্ঠা হয় 49-এ। 2002 সালে AU আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। 1967 সালে আসিয়ান প্রতিষ্ঠা হয়। ASEAN। এই যে এভাবে তুমি সংগঠনগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাকে কেউ বাধাইতে পারবে না, ঠিক আছে? আসিয়ান প্রতিষ্ঠা হয়েছে আসিয়ান। তাহলে আমরা একটু খেয়াল করব, সবাই একটু লক্ষ্য করব যে কোন সংগঠনগুলো কত সালে প্রতিষ্ঠা হলো। আমরা দেখতে পাচ্ছি 64 সালে PLO গঠিত হয়েছে, G77 গঠিত হয়েছে। 61 সালে ন্যাম প্রতিষ্ঠা হয়েছে। 2009 সালে ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছে। 81 সালে জিসিসি প্রতিষ্ঠা হয়েছে। 49 সালে ন্যাটো প্রতিষ্ঠা হয়েছে। 2002 সালে AU এবং 1967 সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব যে ভাইয়া অ্যাকচুয়ালি জিসিসি বলতে কি বোঝায়। জিসিসি হচ্ছে গালফ, GULF, গালফ কোঅপারেশন কাউন্সিল, গালফ কোঅপারেশন কাউন্সিল, গালফ কোঅপারেশন কি বলতো? কাউন্সিল। অর্থাৎ আমরা যদি লিখি যে সকল রাষ্ট্র আরব উপদ্বীপের, এভাবে লিখছি, আরব উপদ্বীপের 7টি রাষ্ট্রের মধ্যে, কয়টির মধ্যে? 7টি রাষ্ট্রের মধ্যে, আরব উপদ্বীপের 7টি রাষ্ট্রের মধ্যে যে 6টি রাষ্ট্র, কয়টি বলতো? এটা ভালো করে লিখে নাও, বইতে কিন্তু এরকম সংজ্ঞা নাই। যে 6টি রাষ্ট্র পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে, পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে, উপসাগরের সাথে সংযুক্ত আছে, পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে বা যুক্ত আছে, একই কথা, বা সংযুক্ত আছে তাদের মধ্যে
একটি বাণিজ্যিক সংস্থা, একটি বাণিজ্য সহযোগিতা সংস্থা। কি সহযোগিতা বলতো? বাণিজ্য। একটি বাণিজ্য সহযোগিতা সংস্থা, বাণিজ্য সহযোগিতার সংস্থা, সহযোগিতা সংস্থা হলো জিসিসি। তাহলে জিসিসি কি একটু দেখো। জিসিসি হচ্ছে আরব উপদ্বীপের রাষ্ট্র আছে মোট 7টা। আরব উপদ্বীপের 7টা রাষ্ট্রের মধ্যে যে 6টি রাষ্ট্র পারস্য উপসাগরের সঙ্গে সংযুক্ত আছে। আরব উপদ্বীপ মনে করো এভাবে, উপদ্বীপ কাকে বলে? 3 দিকে যা জল থাকে, এটা মনে করো আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের রাষ্ট্র আছে মোট কতটি? 7টি এই উপদ্বীপের ভিতরে। এই 7টির মধ্যে 6টি রাষ্ট্র পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে। কার সাথে? পারস্য। কার সাথে সংযুক্ত আছে বলো তো? পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে। তাহলে আরব উপদ্বীপের যে 6টি রাষ্ট্র পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে, এটা মনে করো আরব উপদ্বীপ, রাষ্ট্র 7টা। এই 7টির মধ্যে যে 6টি রাষ্ট্র পারস্য উপসাগরের সঙ্গে সংযুক্ত আছে তারা হলো জিসিসির সদস্য। আর জিসিসি কি করে? একটি বাণিজ্য সহযোগিতা সংস্থা, বাণিজ্য সহযোগিতা করে। এটি বাণিজ্য সহযোগিতা কিভাবে করে? এক রাষ্ট্রের জাহাজ আর এক রাষ্ট্রে, এদের মধ্যে এদের যে 6টা আছে এখানে, এক রাষ্ট্রের জাহাজ আর এক রাষ্ট্রে যেতে হলে কোনো কর দিবে না। আমরা যদি এক রাষ্ট্রের জাহাজ আর এক রাষ্ট্রে গেলে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, শুল্ক দিতে হয়, শুল্ক প্রদান করতে হয়। কিন্তু এখানে কোনো প্রকার ট্যাক্স, শুল্ক বা কর প্রদান করতে হবে না। এক রাষ্ট্রে, এদের মধ্যে যে চুক্তি আছে, এরা 6টি রাষ্ট্র মুক্তভাবে বাণিজ্য করবে। মুক্ত বাণিজ্য কিভাবে? এই যারা সদস্য আছে ওদের মধ্যে এক রাষ্ট্রের জাহাজ আর এক রাষ্ট্রে গেলে কোনো প্রকার কর প্রদান করতে হবে না। বুঝতে পেরেছো? এই বাণিজ্য সহযোগিতার জন্য মূলত জিসিসি গঠিত হয়েছে। যে রাষ্ট্রগুলো আরব উপদ্বীপে আছে, এর মধ্যে একটা রাষ্ট্র বাদে আরব উপদ্বীপের 6টা রাষ্ট্র কিন্তু জিসিসির সদস্য। তাহলে আরব উপদ্বীপে রাষ্ট্র আছে কে কে? কে কে আছে আরব উপদ্বীপে রাষ্ট্র? কে কে আছে? তাহলে আবার একটু পড়ছি। গালফ কোঅপারেশন কাউন্সিল। আরব উপদ্বীপের 7টি রাষ্ট্রের মধ্যে যে 6টি রাষ্ট্র পারস্য উপসাগরের সাথে সংযুক্ত আছে, পারস্যের সাথে সংযুক্ত আছে, তাদের মধ্যে একটি বাণিজ্য সহযোগিতা সংস্থার নাম হচ্ছে, বা বাণিজ্য চুক্তির নাম হচ্ছে, বা সহযোগিতার নাম হচ্ছে জিসিসি। এই জন্য বলা হয়েছে গলফ মানে কি? উপসাগর। গলফ মানে কি? উপসাগর। বা গলফ মানে কি? উপসাগর। গলফ কোঅপারেশন মানে কি? সহযোগিতা। কোঅপারেশন মানে সহযোগিতা। গলফ মানে কি? উপসাগর। কাউন্সিল মানে কি? পরিষদ বা সংস্থা। তার মানে এই 6টা রাষ্ট্রের মধ্যে একটি সহযোগিতা চুক্তি। কি সহযোগিতা চুক্তি? বাণিজ্য সহযোগিতা চুক্তি। এবং কোন উপসাগর দিয়ে এরা বাণিজ্য করে? কোন গলফ? কোন গলফ দিয়ে? কোন গলফ? পারস্য গলফ, পার্সিয়ান গলফ। পার্সিয়ান গলফ মানে পারস্য উপসাগর দিয়ে যে বাণিজ্য করে, সেই বাণিজ্য সহযোগিতা সংস্থার নাম হচ্ছে জিসিসি। তোমরা আশা করি জিসিসির বুঝতে পেরেছো। তাহলে জিসিসির সদস্য হতে হলে তাকে 2টা ক্রাইটেরিয়া প্রয়োজন পড়ে, 2টা কন্ডিশন লাগবে। জিসিসির রাষ্ট্র অবশ্যই আরব উপদ্বীপের হতে হবে এবং তাদের পারস্য উপসাগরের সাথে সংযুক্ত থাকতে হবে। আরব উপদ্বীপেরও হতে হবে, পারস্য উপসাগরের সাথে সংযুক্ত থাকতে হবে। এখন যদি আমরা একটু দেখি, এটা যদি এখান থেকে মুছে দেই, এটা মুছে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে ভালো। মনে করো এটি হচ্ছে আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপে রাষ্ট্র আছে 7টা, আর এই পাশে আছে পারস্য, পারস্য উপসাগর আছে, পারস্য উপসাগর। এখন এই আরব উপদ্বীপে যে 7টা রাষ্ট্র আছে, যাদের সীমানা পারস্যের সঙ্গে আছে, আরব উপদ্বীপের হয়েও যাদের সীমানা পারস্যের সাথে আছে, তারা হলো জিসিসি ভুক্ত রাষ্ট্র হবে। কি ভুক্ত রাষ্ট্র হবে? জিসিসি। কারণ গলফ মানেই তো উপসাগর। কোন উপসাগর? পারস্য উপসাগর। তাহলে গলফ মানে কোন উপসাগর? পারস্য উপসাগর, মনে রাখবা। আর একটা রাষ্ট্র আরব উপদ্বীপে, কিন্তু এটা দক্ষিণ দিকে, এই যে ইয়েমেন, ইয়েমেন রাষ্ট্রটি, ইয়েমেন রাষ্ট্রটি আরব উপদ্বীপের কে বলতো? ইয়েমেন। ইয়েমেন রাষ্ট্রটি, ইয়েমেন রাষ্ট্রটি আরব উপদ্বীপের মধ্যে, আরব উপদ্বীপের মধ্যে, কিন্তু এর সীমানাটা পারস্যের সাথে সংযুক্ত না। তার মানে আরব উপদ্বীপের রাষ্ট্র 7টা, পারস্যের সঙ্গে যুক্ত আছে 6টা। আর ইয়েমেন রাষ্ট্রটি
আরব উপদ্বীপের কিন্তু তার পারস্যের সাথে সংযুক্ত না থাকায় সে কিন্তু জিসিসির সদস্য না। তাহলে আরব উপদ্বীপের 60টির মধ্যে জিসিসির সদস্য 6টা, কেন? ওই 6টা পারস্যের সাথে সংযুক্ত আছে। আর আরব উপদ্বীপের রাষ্ট্র হয়েও জিসিসি ভুক্ত না কে? ইয়েমেন, কারণ ইয়েমেনের সাথে পারস্য উপসাগরের কোনো লিঙ্ক নাই, সংযুক্ত নাই। কথা বুঝতে পেরেছো? চলে যাচ্ছি আমরা। তার মানে এখানে দেখো আমরা অনেকগুলো তো সংস্থার প্রতিষ্ঠা সাল লিখে দিয়েছি। 64 সালে পিএলও প্রতিষ্ঠা, প্যালেস্টাইন লেবারেশন অর্গানাইজেশন, প্যালেস্টাইন লেবারেশন অর্গানাইজেশন অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য 1964 সালে ইয়াসির আরাফাত কর্তৃক গঠিত একটি সংগঠন পিএলও, ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন। এবং G77 প্রতিষ্ঠা হয়, গ্রুপ অফ 77, একটি অনুন্নত রাষ্ট্রগুলোর একটি সংস্থা, বাণিজ্যিক সংস্থা। 1961 সালে ন্যাম প্রতিষ্ঠা হয়, নন অ্যালাইন মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ একটি সংস্থা, জোট নিরপেক্ষ সংস্থা। ন্যাম প্রতিষ্ঠা 61 সালে। ব্রিক্স প্রতিষ্ঠা হয় 81-তে, জিসিসি প্রতিষ্ঠা 49-এ, সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠা, জোট ন্যাটো প্রতিষ্ঠা 2002 সালে, EU প্রতিষ্ঠা 67 সালে, আসিয়ান প্রতিষ্ঠা। সবাই চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে, ঠিক আছে? ওমান উপসাগরে কি ইয়েমেন? আরে ভাই, ইয়েমেন হলো এডেন উপসাগরের সাথে, ইয়েমেন হলো এডেন উপসাগরের সাথে, এডেন উপসাগর আছে একটা, মনে রাখবা, ইয়েমেন হচ্ছে এডেন উপসাগরের সাথে। ওকে, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 6 নাম্বার প্রশ্ন। নিচের কোন সংস্থার সদর দপ্তর জেনেভা নয়? নিচের কোন সংস্থার সদর দপ্তর জেনেভায় নয়? দ্রুত উত্তর করতে হবে। নিচের কোন সদর দপ্তর জেনেভাতে অবস্থিত নয়? সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? দ্রুত 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 উত্তর করতে হবে। নিচের কোনটি, আবার বলছি, নিচের কোন সদর দপ্তর, কোন সংস্থার সদর দপ্তর জেনেভাতে নয়? জেনেভাতে নয়, একটু দ্রুত উত্তর করতে হবে। নিচের কোন সংস্থার সদর দপ্তর জেনেভাতে নয়? দ্রুত উত্তর করতে হবে, যত দ্রুত সম্ভব উত্তর করতে হবে। আমরা যত দ্রুত সম্ভব উত্তর করব যে নিচের কোন সংস্থার সদর দপ্তর জেনেভাতে নয়। আমি কিন্তু জেনেভাতে যে সদর দপ্তরগুলো আছে তোমাদের কিন্তু একদিন টেকনিক দিয়েছিলাম, ঠিক আছে? একটা কৌশল দিয়েছিলাম, মনে আছে কিনা? তোমাদের একটা কৌশল দিয়েছিলাম, ঠিক আছে? একটা কৌশল দিয়েছিলাম, দ্রুত উত্তর করতে হবে যে কোনটা নয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা এখানে একটা তথ্য দেখব যে, হ্যাঁ, কেউ আমরা ঝগড়া না করি, হ্যাঁ, ক্লাসের মধ্যে দেখি আমরা একটা তথ্য দেখব, একটা টেকনিক লিখব, টেকনিক। যে সকল, এভাবে লিখি আমরা, যে সকল সংস্থার, কি বলছি, সংস্থার প্রথমে ডাব্লিউ আছে, কি আছে? ডাব্লিউ আছে এবং শেষে ও আছে, এবং শেষে কি আছে? ও আছে। তাদের সদর দপ্তর, তাদের বা সে সকল সংস্থার সদর দপ্তর, সে সকল সংস্থার সদর দপ্তর জেনেভাতে, সদর দপ্তর জেনেভাতে। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের একটি শহরের নাম, তাই না? সে সকল সংস্থার সদর দপ্তর জেনেভাতে। তো যে সকল সংস্থার প্রথমে কি আছে? আর একটা জিনিস আছে, এবং শেষে কি আছে? এখানে শেষে ইয়া লিখি নাই, শেষে কি আছে সেটা লিখি নাই, কিন্তু শেষে ও আছে, ও শেষে কি আছে? ও আছে, ও শেষে ও আছে। তাহলে যে সকল সংস্থার, আমি আবার লিখে দিচ্ছি ভাইয়া, আমি আবার লিখে দিচ্ছি সুন্দর করে তোমাদের বোঝার জন্য, আবার লিখে দিচ্ছি, যে সকল সংস্থার শুরুতে, সংস্থার কোথায় বলো তো? শুরুতে ডাব্লিউ আছে এবং শেষে ও আছে, এবং শেষে কি আছে? শেষে ও আছে, ও আছে। তাদের সদর দপ্তর বা সে সকল সংস্থার সদর দপ্তর
সদর দপ্তর কোথায় বলো তো? জেনেভাতে। জেনেভা সুইজারল্যান্ডে, তাই না? জেনেভাতে মনে রাখবো আমরা সবাই। তো যে সকল সংস্থার শুরুতে কি আছে, ডাব্লিউ আছে এবং শেষেও আছে। তো আমরা এখানে একটু টেস্ট করব, ঠিক আছে? একটু টেস্ট করব আমরা। তাহলে দেখো এখানে এই যে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, দেখো তাহলে এটা কি? ডাব্লিউটিও, বিশ্ব বাণিজ্য সংস্থা। 1995 সালে এটি প্রতিষ্ঠা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা। 1995। এই যে প্রথমে ডাব্লিউ আছে, লাস্টে কি ও আছে। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে প্রথমে কি আছে? ডাব্লিউ, পরে কি আছে? ও, লাস্টে আছে ও। এই যে উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটা জিআই পণ্য ঘোষণা করে। এই দেখো প্রথমে ডাব্লিউ, লাস্টে কি আছে? ও। তবে দেখো এখানে কিন্তু ডাব্লিউ নেই, এদের লাস্টে শুধু ও আছে, তাই না? আচ্ছা, ও আছে, কিন্তু মনে রাখবো আমরা এটা তো খাদ্য সংস্থা। আর খাদ্য সংক্রান্ত আমরা মনে রাখবো যে খাদ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো রোম ইতালিতে। খাদ্য সংশ্লিষ্ট বা খাদ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো রোম ইতালিতে। প্রতিষ্ঠানগুলো কোথায় বলো তো? ইতালির রাজধানী রোমে। প্রতিষ্ঠানগুলো রোম ইতালি। খাদ্য সংশ্লিষ্ট যেগুলো আছে, যেমন এই যে ফাও এর শেষে ও আছে, ঠিক আছে, কিন্তু ও থাকলে এটা জেনে পাতে হবে না। কেন? আমরা জানি খাদ্য সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো থাকবে সেগুলো রোম ইতালিতে। খাদ্য সংক্রান্ত যেমন ফাও, যেমন এখানে কি ফাও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপর কি আছে? ডাব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আছে কি? পর ডাব্লিউএফপি এবং আছে ইফাদ, আইএফএডি। এই যে খাদ্য সংক্রান্ত এফএও, ডাব্লিউএফপি, ইফাদ, এগুলো কিন্তু সব কোথায় বলো তো? রোম ইতালিতে, ঠিক আছে। আর যাদের প্রথমে ডাব্লিউ আছে, শেষে ও আছে, সেগুলো সদর দপ্তর কোথায় বলো তো? সেগুলো সদর দপ্তর হচ্ছে তোমার জেনেভাতে। আচ্ছা, আর একটা বিষয় শুধু দেখো, একটা ভিন্ন আছে, আবার দেখো আইএলও, এটা তো আর খাদ্য সংক্রান্ত না। এই যে লাস্টে ও আছে, তার এটা কোথায়? জেনেভাতে। এই যে লাস্টে কি আছে? ও আছে। এখন এই যে এটারও লাস্ট ও আছে, কিন্তু বলছে এটা খাদ্য সংক্রান্ত লাস্টে ও থাক আর যাই থাক, ওটা রোম ইতালিতে। খাদ্য সংক্রান্ত রোম ইতালিতে। আবার দেখো আইএলও, এই যে এখানে মিলাও যে শেষে কি থাকবে? ও থাকবে। শেষে ও থাকলে কোথায় হবে? জেনেভাতে হবে। তবে এফএও এটা কিন্তু বাদ দিয়ে, এফএও লাস্টে কি আছে? ও আছে, কিন্তু লাস্টে ও থাকলেও এটা খাদ্য সংশ্লিষ্ট হয়, এটা রোম ইতালিতে। আর আইএলও এটা তো খাদ্য সংশ্লিষ্ট না, খাদ্য সংশ্লিষ্ট বাদে এরকম যে সংগঠনগুলো লাস্টে ও আছে, প্রথমে ডাব্লিউ আছে, সেগুলো জেনেভাতে। আর একটা আছে হচ্ছে আইএমওটা ভিন্ন, ওটা লন্ডনে। আর একটা আছে ভিন্ন, এই দুটো একটু ভিন্ন মনে রাখবে, একটা ফাও আর একটা হচ্ছে আইএমওটা হলো লন্ডনে, আইএমও এটা হচ্ছে লন্ডনে। এই যে লাস্টে ও আছে, এই আইএমওটা মনে রাখবা, এটা হচ্ছে লন্ডন, আর ফাও হচ্ছে রোম ইতালি। এছাড়া প্রথমে ডাব্লিউ, শেষে ও যে সংগঠনগুলো আছে, আইএমও বাদে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা, এটা লন্ডনে। আর এই যে ফাওটা হলো ইতালিতে। এই দুইটা লাস্টে ও বাদ দিয়ে যে সংগঠনগুলো লাস্টে ও আছে, সবগুলোই কিন্তু কোথায় বলতো? রোম ইতালিতে। তারপর প্রথমে ডাব্লিউ, শেষে ও। প্রথমে ডাব্লিউ দিয়ে শুরু, শেষে ও। ভিন্ন শুধু ফাও, ভিন্ন আইএমও। ফাও কোথায়? খাদ্য সংক্রান্ত হয়, রোম ইতালি। আর আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, লাস্টে ও আছে, এটা হচ্ছে লন্ডনে। এছাড়া ও লাস্টে ও দেখলে তুমি কি দিতে পারো? জেনেভা, এদের সদর দপ্তর জেনেভা দিতে পারো। বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা একবারে শিখে ফেললাম। ক্লিয়ার কিনা মানে এখানে কোনো সমস্যা আছে কিনা? এখানে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত উত্তর করো। এখানে কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, একটু দ্রুত যে এখানে কোনো সমস্যা আছে কিনা, আমরা একটু ঝটপট উত্তর করার চেষ্টা করব। এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার, সমস্যা আছে এখানে? সমস্যা আছে কিনা একটু দ্রুত। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার কিনা, একদম সবাই একটু কমেন্ট করবো ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে,
ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য হয়? বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য হয়? ওআইসি, বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য হয়েছে? দেখো 72 সালে বাংলাদেশ আইএমএফ এর সদস্য হয়েছে। আইএমএফ বলছি, কমনওয়েলথের সদস্য। 72-এ আইএমএফ বলা যায় কমনওয়েলথের সদস্য হয়েছে, কমনওয়েলথের সদস্য। এই নিয়ে আমরা একটা ক্লাস নিব। কমনওয়েলথের সদস্য হয়েছে, কমনওয়েলথের সদস্য। 72-এ কিসের সদস্য হয়েছে বলতো? কমনওয়েলথের সদস্য। 77-এ বাংলাদেশ আইসিসির সদস্য হয়েছে। কার সদস্য? মানে আইসিসির সদস্য। 77-এ আইসিসির সদস্য হয়েছে, আইসিসি। 88-তে বাংলাদেশ শান্তি মিশনে অংশগ্রহণ করেছে। কিসের? শান্তি মিশনে। 88-তে বাংলাদেশ প্রথম শান্তি মিশনে অংশগ্রহণ করে। মিশনে অংশগ্রহণ করে কে? বাংলাদেশ অংশগ্রহণ করে, শান্তি মিশনে অংশগ্রহণ করে। ঠিক আছে, কোথায় অংশগ্রহণ করে? শান্তি মিশনে অংশগ্রহণ করে। 74, তাহলে 74 বাংলাদেশ কি হয় বলতো? ওআইসির সদস্য হয়। তাহলে বাংলাদেশ ওআইসি কি? ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। লিখে রাখবো, অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ কি বলেছি? ইসলামিক কোঅপারেশন। এই ওআইসি প্রতিষ্ঠা হয়েছে 1969 সালে, মনে রাখবো। 1900 কত সালে? 69 সালে ওআইসি। সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। জেদ্দা, জেদ্দা সৌদি আরবে অবস্থিত, সৌদি আরব, মনে রাখবা। তো দেখো ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এই নিয়ে আমরা একদিন পুরো একটা ক্লাস নিয়েছিলাম। এই নিয়ে একদিন পুরো একটা ক্লাস নিয়েছিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা, এই নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছিলাম যে ওআইসি কিভাবে গঠিত হলো, ওআইসি গঠনের প্রেক্ষাপট কি, আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? তো বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য হয়? আমরা এখানে দেখলাম বাংলাদেশ 1974 সালে কিসের সদস্য হয়েছে? ওআইসির সদস্য। 72 সালে প্রথম কমনওয়েলথের সদস্য হয়। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে? সেটা কমনওয়েলথ। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে? সেটা হচ্ছে কমনওয়েলথ। বাংলাদেশ ওআইসি সদস্য হয়েছে 74-এ। 77 সালে আইসিসি সদস্য হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদস্য হয়েছে, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 1909। আইসিসির প্রতিষ্ঠা কিন্তু কত বলতো? আইসিসির প্রতিষ্ঠা কিন্তু 1909 সালে। আর বাংলাদেশ আইসিসির সদস্য হয়েছে 1977 সালে। তাহলে আইসিসি প্রতিষ্ঠা হয়েছে 9-এ, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু বাংলাদেশ সদস্য হয়েছে 77-এ। আর 88-তে বাংলাদেশ শান্তি মিশনে, জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করে, যে মিশনের নাম ছিল ইউনিমক। তোমরা জানো, এটা অনেকবার পড়েছো। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে, যে মিশনের নাম ছিল ইউনিমক। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য হয়? ওআইসির পূর্ণরূপ কি? ওআইসি প্রতিষ্ঠা কত? সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। টান মেরেছি, যদিও এগুলো আমরা পরে আবার পড়বো। তবে এই সদস্য পদ বা আন্তর্জাতিক সংগঠনে আবার 74 আর একটা জিনিস হয়েছে। 74-এ কিন্তু বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে, ওআইসি সদস্য হয়েছে। আবার 74-এ কিন্তু বাংলাদেশ কি হয়েছে বলতো? 74-এ কিন্তু বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে। সবাই দেখো, ঠিক আছে, 74-এ বাংলাদেশ জাতিসংঘের সদস্য কিন্তু হয়েছে। অর্থাৎ আমরা জানি 74-এর 17 সেপ্টেম্বর, 74-এ কত সেপ্টেম্বর? 74-এ 17 সেপ্টেম্বর 1974-এর 17 সেপ্টেম্বর বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সদস্য হয়, ইউএন মেম্বার হয়। ইউএন মেম্বার হয়, অর্থাৎ ইউএন মেম্বার মানে কি? বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে 1900 কত সালে? 74 সালে ইউএন মেম্বার হয়েছে, মনে থাকবে। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 8 নাম্বারে। 8-এ 1966 সালে বিশ্ব ব্যাংক এর কোন অঙ্গ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। 1966 সালে বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠন প্রতিষ্ঠিত হয়? মনে রাখবা, বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন 5টা। বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন বা মূল সংগঠন 5টা, জাতিসংঘের 6টা, আর বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন কিন্তু 5টি। এই যে 5টা লিখে দিয়েছে এখানে, এই যে 1 2 3 4 5। তাহলে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন 5টি। এই 5টি এখানে লিখে দেওয়া হয়েছে আইবিআরডি, আইএফসি, আইডিএ, আইসিএসআইডি আর মিগা। এই 5টি হলো বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন, সিরিয়ালি দেওয়া আছে। এখন তোমাদের উত্তর করতে হবে প্রশ্ন দিয়ে যে 66 সালে বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে? 66 সালে
বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে? দ্রুত উত্তর করতে হবে। 1966 সালে বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে? দেখা যাক কোনটা উত্তর হয়, দেখি তোমরা উত্তর করতে পারো কি। কোনটা উত্তর হচ্ছে? আইবিআরডি, এটা বিশ্ব ব্যাংকের একটি অঙ্গ সংগঠন যেটি 1944 সালে প্রতিষ্ঠা হয়েছে, 44 সালে। আইএফসি, বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন যেটি 1956 সালে প্রতিষ্ঠা হয়েছে। আইডিএ, আইডিএ 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আইডিএ। আইসিএসআইডি প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে, 1966। মেগা, মেগা প্রতিষ্ঠা হয়েছে 1988 সালে। এখন তোমরা উত্তর করো বিশ্ব ব্যাংকের যে 5টি অঙ্গ সংগঠন আছে, তাহলে প্রশ্ন 1966 সালে বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? চটপট উত্তর করে এবার তাহলে কোনটা উত্তর হচ্ছে? তাহলে কোনটা উত্তর হচ্ছে? এখানে কিন্তু আমি 66 দিয়েছি, 56 দেইনি। 66 সালে বিশ্ব ব্যাংকের কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার? ঘ নাম্বার। উত্তর কোনটা হবে? ঘ, এই যে 66 সালে। তাহলে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন 5টি। আমরা বিশ্ব ব্যাংক পড়ার সময় এগুলো বিস্তারিত পড়ে ফেলবো। আইবিআরডি, আইএফসি, মিগা, আইডিএ, আইসিএসআইডি আর মিগা, এগুলো পূর্ণরূপ জানতে হয়। আমি একবার বলি, তোমরা শিখবা কিভাবে। আমি পরবর্তীতে আমাদের ক্লাস আছে বিশ্ব ব্যাংকের উপরে, যেমন আইবিআরডির পূর্ণরূপ কি? আইবিআরডির পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। আইএফসি কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। আইডিএ কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আইসিএসআইডি কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস। মিগা কি? মাল্টিল্যাটারাল গ্রান্ট এজেন্সি, ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রান্ট এজেন্সি, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রান্ট এজেন্সি। আরেকবার বলবো, সমস্যা নেই, এগুলো পরে পড়াবো। আইবিআরডি, মূলত বিশ্বব্যাংক বলতে আইবিআরডি কে বোঝায়? বিশ্বব্যাংক বলতে আইবিআরডি কে বোঝায়? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস। আচ্ছা, মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রান্ট এজেন্সি। হয়ে গেল, শেষ। ঠিক আছে সবাই, উত্তর এটাকে বুঝতে পেরেছো? তাহলে বিশ্ব পরীক্ষা আসতে পারে আরেকভাবে প্রশ্ন আসতে পারে, কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন, কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়, কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন, কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়। ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের 9 নাম্বার প্রশ্ন। প্রশ্ন খুবই কম, মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, কিন্তু আলোচনা বড়। আচ্ছা, কোন সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত? কে কে উত্তর করতে পারবা? কোন সংস্থার সদর দপ্তর ঢাকায় নয়? এটা কে কে উত্তর করতে পারবা? কোন সংস্থার সদর দপ্তর ঢাকাতে নয়? কোন সংস্থার সদর দপ্তর, দেখি কে উত্তর করতে পারো। কোন সংস্থার সদর দপ্তর? ক, খ, গ, ঘ, অর্থাৎ সিডাপ, আইসিডিডিআরবি, বিমস্টিক, এসএমআরসি এবং আইআরআরআই কোনটি ঢাকায় নয়? দেখি কে কে উত্তর করতে পারো, কোনটি ঢাকায়। এটা কি? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তোমার হচ্ছে এটা প্রশ্নটা, যে সদর দপ্তর যাদের ঢাকাতে। আরও আছে কয়েকটা, কিন্তু এই কয়েকটা মনে রাখলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা আমি দেখি। সিডাপ, এটা ঢাকায়। সিডাপ ঢাকা, মহাখালী ঢাকায়। এটা হচ্ছে মহাখালী, এটা হচ্ছে সিডাপ, দুঃখিত, এটা হচ্ছে চামেলি হাউস ঢাকায়। চামেলি হাউস ওই যে মৎস্য ভবনের পাশে হাউস, ঢাকা। এটি হলো চামেলি হাউস ঢাকায়। কোনটা? এই সিডাপ। আইসিডিডিআরবি হচ্ছে মহাখালী ঢাকা, মহাখালী ঢাকা। বিমস্টিক, বিমস্টিক হচ্ছে তোমার বিআইএমএস, বিমস্টিক হচ্ছে গুলশান ঢাকা, গুলশান ঢাকা। এসএমআরসি, এটি হচ্ছে ঢাকায়। এটা কি পরে বুঝাই দিচ্ছি। আর আরআরআই, এটা হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনে। এটি হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনে। আচ্ছা এবার খেয়াল করো, কোনটা কি ভাইয়া, কোনটা কি? সিডাপটা কি? সিডাপ হচ্ছে একটি গ্রাম্য উন্নয়ন কেন্দ্র, মানে গ্রাম্য মানে আর রুরাল ডেভেলপমেন্ট করে, গ্রাম্য উন্নয়ন করে। তাহলে সিডাপের পূর্ণরূপটা কি? পূর্ণরূপটা বুঝলে, অ্যাব্রিভিয়েশন মানে ইলাবরেশন বুঝলে আমরা বুঝে যাব। সেন্টার অন ইন্টিগ্রেটেড
দেখো সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অর্থাৎ সেন্টার অন ইন্টিগ্রেটেড, আবার বলছি সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল, রুরাল মানে কি গ্রাম্য, রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রাম্য উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া মানে এশিয়া মহাদেশের গ্রাম্য উন্নয়ন সংস্থা, অ্যান্ড দ্য প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং এশিয়ার অঞ্চলে গ্রাম্য উন্নয়ন করে হলো সিডাপ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এশিয়া মহাদেশের গ্রাম্য উন্নয়ন করে সিডাপ। আবার পড়ব সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, প্যাসিফিক মানে কি প্রশান্ত মহাসাগর, ঠিক আছে ওকে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে আছে কি, এটা চামিনী হাউস মৎস্য ভবনের পাশে ঢাকাতে আছে। এটা আইসিডিডিআরবি কি, এটা হলো কলেরা হাসপাতাল, ডায়রিয়া হাসপাতাল, কলেরা বা ডায়রিয়া হাসপাতাল যাকে বলে, এটা আন্তর্জাতিক। এটার পূর্ণরূপ কি, যাকে আইসিডিডিআরবি বলে, কিন্তু এটা বাংলা হচ্ছে কলেরা বা ডায়রিয়া বা উদরময় হাসপাতাল। উদর মানে কি পেট, পেটের অসুখের হাসপাতাল, কলেরা হাসপাতাল, ডায়রিয়া হাসপাতাল। এবার চিনতে পেরেছো, এটা হলো মনে রাখবা যে আইসিডিডিআরবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ। ডায়রিয়া তো রোগ, ডিজিজ মানে কি ডায়রিয়া রোগ, ডায়রিয়া রোগ, ডিজিজ কি রোগ, তাহলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ, রিসার্চ অফ বাংলাদেশ, ঠিক আছে। এটি মহাখালী ঢাকাতে আছে। বিমস্টিক, বিমস্টিক কোথায় আছে, গুলশানে আছে। আগে ছিল ব্যাংকক থাইল্যান্ড, আগে ছিল ব্যাংকক থাইল্যান্ড। বিমস্টিক কি, বিমস্টিক হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বিতে কি বে অফ বেঙ্গল, আইতে ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বঙ্গোপসাগরের তীরে ও আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও টেকনিক্যাল সহযোগিতার জন্য বিমস্টিক গঠিত হয়েছে 1997 সালে। বিমস্টিক কত সালে গঠিত হয়েছে, 1997 সালে। সিডাপ কত সালে গঠিত হয়েছে, সিডাপ হয়েছে 1989 সালে গঠিত হয়েছে। সিডাপ, দুঃখিত, সিডাপ, সিডাপ কততে হয়েছে, 1989 সালে গঠিত হয়েছে সিডাপ। আচ্ছা, আইসিডিডিআরবি কত সালে হয়েছে, 1960 সালে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এটি 78 সালে হচ্ছে সিডাপ হয়েছে, মানে আইসিডিডিআরবি হয়েছে। আচ্ছা, এবার এসএমআরসিটা কি, এসএমআরসি হচ্ছে সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার, সার্ক মেট্রোলজিক্যাল মানে কি আবহাওয়া গবেষণা, সার্কের আবহাওয়া গবেষণা কেন্দ্র। এটার বাংলা হচ্ছে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, যাকে কি বলা হচ্ছে সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার, যেটি ঢাকাতে রয়েছে। সার্কের আবহাওয়া গবেষণা সংস্থা বা আবহাওয়া গবেষণা কেন্দ্র, মনে রাখবা। আচ্ছা, আইআরআই কি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, যেটা আছে ম্যানিলা, ফিলিপাইন, যেটি 1960 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1960 প্রতিষ্ঠা হয়েছে, যেটা ফিলিপাইনের ম্যানিলাতে আছে। ফিলিপাইনের কোথায় আছে, ম্যানিলা শহরে আছে। হয়ে গেল আমাদের। তাহলে কোন সংস্থার সদর দপ্তরগুলো ঢাকায়, সিডাপ, আইসিডিডিআরবি, বিমস্টিক, এসএমআরসি। এসএমআরসি কি, সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্কের আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্ক। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি আমরা লাস্ট কোশ্চেন আজকের, দেখি কে উত্তর করতে পারে। কোনটি ডি8 এর সদস্য নয়, কোনটি ডি8 এর সদস্য নয়, দ্রুত, কোনটি ডি8 এর সদস্য নয়, কোনটি ডি8 এর সদস্য নয়, দ্রুত উত্তর করতে হবে। কোনটি ডি8 এর সদস্য নয়, দ্রুত উত্তর করবা। হ্যাঁ, কোনটি ডি8 এর, ডেভেলপিং এইড। ডি8 কি, ডি8 হচ্ছে ডেভেলপিং এইড, DEVELOPING, ডেভেলপিং কি বলেছি, 8, ডি8,
যাকে বলি উন্নয়নশীল, উন্নয়নশীল 8টি মুসলিম রাষ্ট্র। উন্নয়নশীল 8টি কি রাষ্ট্র বলতো? মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র, D8 উন্নয়নশীল 8টি মুসলিম রাষ্ট্র। সদর দপ্তর তুরস্কে, সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক। ইস্তাম্বুলের নাম শুনেছ? ইস্তাম্বুল তুরস্ক, সদর দপ্তর ইস্তাম্বুল তুরস্ক। এখন এই যে সদস্য 8টি আছে, 8টি সদস্য পরীক্ষা আসে, এই 8টি সদস্য পরীক্ষা আসে, ঠিক আছে? 8টি সদস্য পরীক্ষা আসে। ওকে, তো খেয়াল করো 8টি সদস্য পরীক্ষা আসে। 8টি সদস্য কারা কারা মনে রাখবো আমরা? টেকনিক মনে রাখবো, টেকনিক বাপ মা নাই, বাপ মা নাই তুমি সব। আহা, বাপ মা নাই তুমি সব, তুমি সব। টেকনিক বাপ মা নাই তুমি সব, এই টেকনিক দিয়ে আমরা মনে রাখবো। বাপ মা নাই তুমি সব। বাতে কি? বাতে বাংলাদেশ, বাতে বাংলাদেশ। 2 নাম্বার পতে কি? পাকিস্তান। পতে কি বলতো ভাইয়া? পাকিস্তান। তারপর কি আছে? মা, মাতে মালয়েশিয়া। বাপ মা নাই, তাহলে মাতে কি? মালয়েশিয়া, মালয়েশিয়া, মাতে মালয়েশিয়া। তারপর কি আছে? নাই, নাতে কি? নাতে হচ্ছে নাইজেরিয়া, নাতে নাইজেরিয়া। আচ্ছা, তারপর কি আছে? বাপ মা নাই, ইতে কি দেখি? ই। এবার কি আছে? কত নাম্বার? 4 5। ইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। তারপর কি? 6 6। তুতে কি? তুরস্ক, তু ফর তুরস্ক, তুরস্ক। তারপর কি নাম্বার 7? মি ফর মিশর, মি ফর মিশর, ঠিক আছে? তারপর কি? 8 8 নাম্বার ইতে ইরান, ই ফর ইরান। আর সবথেকে কিছুই না, 8টা হয়ে গেছে, তাই সবথেকে কিছু প্রয়োজন নাই। তা দেখো, বাপ মানাই তুমি সব, আবার বলছি বাপ মানাই তুমি সব। এইটা আবার পড়ার সময় খুব সতর্ক সহকারে পড়ো। এটা আবার পড়ার সময় সতর্ক সহকারে পড়ো। যদি আমি পড়ানোর পর যদি তোমরা রাতের বেলা যদি এরকম জোরে জোরে পড়ো, বাপ মা নাই তুমি সব, বাপ মা নাই তুমি সব, তাহলে বিপদ। তাহলে আর পড়ালেখা করতে হবে না। আন্টি আঙ্কেল এবং তোমার পড়ালেখা বাদ দিয়ে দেবে। এই কথা যদি আমাদের আন্টি বা আঙ্কেলের কানে যায় রাতে পড়ার সময়, বা তোমার ছোট ভাই বোন যদি তোমার রুমে থাকে বা রুমের পাশ দিয়ে হেঁটে যায়, আর তুমি যদি আজকে রাতে পড়তে থাকো বাপ মা নাই তুমি সব, তো মহা বিপদ। তোমার আর পড়ালেখা করতে হবে না, আজকে রাতেই তোমার পড়ালেখার কবর রচিত হবে, মনে রেখো। কাজেই এটি আস্তে আস্তে পড়ো, মনে মনে পড়ো, কোনোভাবেই যেন আন্টি আঙ্কেলকে শুনিয়ে বা ছোট ভাই বোনকে শুনিয়ে এই পড়াটা পড়ো না। তাহলে আমরা D8-এর 8টি রাষ্ট্র মনে রাখার টেকনিক বলেছি। বাপ মানাই তুমি সব, বা ফর বাংলাদেশ, পতে পাকিস্তান, মাতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, নাতে নাইজেরিয়া, ইতে ইন্দোনেশিয়া, তুতে তুরস্ক, মিতে মিশর, মিতে মিশর, ইতে ইরান। হয়ে গেল। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কোনটি D8-এর সদস্য নয়? তাহলে কোনটি নয়? মায়ানমার নয়। এমনি বোঝা যাইতো, এত টেকনিক অবলম্বন না করে এমনিতেই বোঝা যাইতো। কেমনে বোঝা যাইতো? কারণ আমি এখানে লিখেছি যে D8-এর উন্নয়নশীল 8টি মুসলিম রাষ্ট্র, মায়ানমার তো মুসলিম না। তো আমার টেকনিক, আমি কিন্তু এত টেকনিক অবলম্বন করতাম না। আমি সরাসরি দেখতাম যে, আমি সরাসরি চিন্তা করতাম D8 মানে মুসলিম রাষ্ট্র, তো এখানে মায়ানমার কেন আসবে? এখানে নয় চাইছে, তাহলে আমার এত দরকার নাই। কোনটা উত্তর হবে? মায়ানমার উত্তর হবে, কারণ মায়ানমার বৌদ্ধ রাষ্ট্র আর D8 সব মুসলিম রাষ্ট্র। দেখো কতভাবে কত সাইন দিয়ে উত্তর করা যায়। তুমি টেকনিক মনে রেখে উত্তর করতে পারো, তুমি এই লাইনটা মনে রেখে উত্তর করতে পারো যে সবগুলো মুসলিম কান্ট্রি। তাহলে এখানে যদি মুসলিম ছাড়া যেটা দেবে সেটাই প্রশ্ন, কিন্তু মুসলিম ছাড়া একটা থাকে, দেখবো যতবার এসেছে মুসলিম রাষ্ট্র নেই এমন রাষ্ট্র থাকে, ওটা উত্তর হয়ে যায়। কাজে তুমি বিভিন্নভাবে উত্তর করতে পারো। ভাইয়া আমার শরীরটা আজকে খুবই খারাপ ছিল, ঠান্ডা জ্বর, প্রচুর ঠান্ডা, কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, গলা শুকায় আসতেছিল। জানি না তোমাদের কতটুকু বোঝাইতে পেরেছি, তোমাদের পাশে কতটুকু থাকতে পেরেছি, তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। মনের জোরে চলছে দেহ, মনের জোরে চলছে দেহ। শরীরের শক্তি না থাকলেও মনের জোরে আমাদের ভাই বোনের স্বপ্ন পূরণে আমি এই ক্লাসটি এই শেষ পর্যন্ত পরিশ্রম করে টেনে নিয়ে এসেছি যতটুকু আমার পক্ষে সম্ভব।
জানি না তোমরা কতটুকু ফলপ্রসূ হয়েছো বা বুঝতে পেরেছো, এই বিবেচনা তোমরা করবা। আর তোমাদের আবারও বলছি, যারা পড়ালেখা এখনো করছো না, খুব ভালো করে পড়ালেখা করো। আর যারা এখনো ভর্তি হও নাই, তাদের বলছি যে আজ এবং কাল, আগামীকালকে কিন্তু আমাদের ভর্তি শেষ, ডেট শেষ। আগামীকালকে আমাদের ভর্তির ডেট কিন্তু শেষ, ভর্তির ডেট শেষ, ঠিক আছে? ভর্তির শেষ তারিখ 31 জুলাই। তো যারা এখনো ভর্তি হও নাই, তোমাদের কাছে বলছি নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নিঃসংকোচে, আস্থা রেখে তুমি ভর্তি হতে পারো এডুকেশনে। তুমি অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েও যদি মাঝামাঝি চলে আসো, তখন আমাদের আর কিছু করার থাকবে না। কাজে সিদ্ধান্ত নিলে এখন সঠিক সিদ্ধান্ত নাও। একটি সঠিক সিদ্ধান্ত তোমার স্বপ্ন পূরণ করে দিতে পারে, এটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনকে অনেক দূরে নিয়ে যেতে পারে। একটি ভুল সিদ্ধান্ত তোমার জীবনকে ধ্বংস করতে পারে, একটি ভুল সিদ্ধান্ত তোমার স্বপ্ন ভঙ্গ করতে পারে। তাদের সিদ্ধান্ত নিলে সঠিকভাবে নিতে হবে, সঠিক জায়গা নিতে হবে, সঠিক মানুষের সাথে নিতে হবে। ভুল মানুষের সাথে, ভুল প্ল্যাটফর্মের সাথে কখনো সঠিক সিদ্ধান্ত তুমি তোমার স্বপ্ন পূরণ তুমি কখনো করতে পারবে না, মনে রেখো। তো ভাইয়েরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমি তোমাদের জন্য মন প্রাণ থেকে, অসুস্থ মানুষ দোয়া করলে নাকি কাজে লেগে যায়। আজ আমি একদম মোনাজাত ধরে অল্প সময়ের জন্য একদম মন প্রাণ, মনে মনে অনেক কিছু তোমাদের জন্য বলছি, আল্লাহ তালার কাছে চাচ্ছি। আল্লাহ তালা যেন, যারা পরিশ্রম করে শেষ পর্যন্ত ক্লাস করেছো, আল্লাহ তালা যেন তাদের স্বপ্ন পূরণ করে দেয়। আমার এই পরিশ্রমের বদলতে হলেও আল্লাহ তালা, আমার এই পরিশ্রমের বদলতে বা এই পরিশ্রমের জন্য হলেও আমার ছোট ভাই বোনদের স্বপ্ন যেন পূরণ হয়। ওরা যে স্বপ্ন নিয়ে ক্লাস করছে, এডুকেশনে ভর্তি হয়েছে, অথবা যে যে জায়গায় ক্লাস করছে, কোনো সমস্যা নেই, মরণ প্রান্তে দোয়া রইল ওরা যেন অনেক বড় হয়, যেন স্বপ্ন পূরণ হয়। আল্লাহ তালা যেন অবশ্যই তাদের পরিবার এবং তাদের পাশে থাকে, তাদের সুস্থ রাখে। এই শুভকামনায় আজ আমি তোমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।